বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন জুম ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আমি তোমাদেরকে আজকে একাদশ শ্রেণী, অর্থাৎ যারা তোমরা এখন বর্তমানে একাদশ শ্রেণীতে আছো, 2022 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে আজকে ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয় নিয়ে আলোচনা করব। যে আজকে আমরা আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে প্রকাশিত নতুন সিলেবাস বা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, সেই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ তোমরা জানো যে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর্যন্ত তোমরা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস করতে পারছো না। এ কারণে তোমাদের লেখাপড়ায় অনেকটা ক্ষতি হয়ে গেছে বলা যায়, এবং যে সময়টা তোমরা অতিবাহিত করেছো ওই সময়টার মধ্যে তোমরা অনেকেই তোমাদের লেখাপড়াগুলো সঠিকভাবে করতে পারো নাই বা বিষয়গুলো কমপ্লিট করতে পারো নাই। তাই সেই চিন্তা করে আজকে সরকার, আজকে না, এটা গত কয়েকদিন আগে 29 তারিখে সম্ভবত, তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে, যে শিক্ষার্থীরা যাতে এই সময়ের মধ্যে, যে সময়টা আছে সেই সময়ের মধ্যে এই সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই চিন্তা করে তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। এবং আমি গত ক্লাসে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর প্রথম পত্রের সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং আমরা ওখানে দ্বিতীয় পত্র আলোচনা করতে পারি নাই। আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় পত্র সিলেবাসটি নিয়ে আলোচনা করব। এবং এখানে তোমরা সবাই মিউট করে রাখবে, যদি কোনো প্রশ্ন থাকে তখন তোমরা আনমিউট করে প্রশ্ন করবে। আমি তোমরা সবাই জানো যে গত ক্লাসে আমরা প্রথম পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সবাই স্ক্রিনে তোমাদের সামনে একটা পেজ দেখা যাচ্ছে, যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আমাদের এখানে সাবজেক্টটার নাম কিন্তু ফিনান্স, ব্যাংকিং ও বীমা। এই সাবজেক্টটার দুইটা পত্র, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র এর অংশটা হচ্ছে শেষের অংশ, ব্যাংকিং ও বীমা, আর ফিনান্সটা হচ্ছে প্রথম পত্র। এটা আমরা সবাই জানি, ফিনান্সটা ছিল প্রথম পত্র আর ব্যাংকিং ও বীমাটা হচ্ছে কি দ্বিতীয় পত্র। এই দ্বিতীয় পত্রের বিষয় কোড কত? 293। মনে থাকে যেন, বিষয় কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা ইন্টারমিডিয়েটে লেখাপড়া করো তাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট। এই সাবজেক্টগুলোতে এই তোমাদের মধ্যে কে যেন আছে আনমিউট করে রাখছো, একটু মিউট করো, শব্দ আসছে। নাম বলবো না, যে আসো সে করে নাও সবাই। ওকে, এখন ঠিক আছে। ওকে, এরপরে দেখো যে এই 293 কোডে যদি দেখো তাহলে এটার নাম হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, আর যদি 292 হয় এটা হচ্ছে প্রথম পত্র। এরকমের করে প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্ট কোড থাকে, যাতে এই কোডটা দ্বারা সাবজেক্টটা আইডেন্টিফাই করা যায়। এরপরে দেখো কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা, পত্র দ্বিতীয় পত্র, এখানে ব্র্যাকেটে লিখে দিতে দেখো ব্যাংকিং ও বীমা। বিষয় কোড কত? 293। এখানে পূর্ণ নম্বর হচ্ছে 100 মার্ক। এই সাবজেক্টটাও 100 নম্বরে পরীক্ষা হবে। আমি কাকে জানি বলছিলাম, এ কথাটা শোনো নাই, এখনো শব্দ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। ওকে, দেখো যে এই সাবজেক্টটা মোট 100 নম্বরের পরীক্ষা, ব্যবহারিক কোনো নাম্বার নাই। এখানে দুইটা অংশ হবে, একটা হবে সৃজনশীল আর একটা হচ্ছে বহু নির্বাচনী। তাহলে আমরা
তোমাদেরকে যেভাবে প্রথম পত্রে বলেছিলাম, প্রথম পত্রে কিন্তু আমাদের মোট 9টি অধ্যায় ছিল এবং দ্বিতীয় পত্রে আমাদের মোট 14টি অধ্যায়। প্রথম পত্রের মধ্যে আমাদের কোনো পার্ট বা অংশ ছিল না, এটা সম্পূর্ণ একই সাথে এদের মধ্যে, অর্থাৎ সবই ফিনান্স। কিন্তু দ্বিতীয় পত্রে আমাদের দুইটা অংশ, এখানে একটা বিভাগ থাকবে ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে হচ্ছে ব্যাংকিং এবং খ বিভাগে বীমা। আমাদের 1 থেকে 9ম অধ্যায় পর্যন্ত ব্যাংকিং, আর 10ম থেকে 14th পর্যন্ত এই 5টি অধ্যায় হচ্ছে বীমা। এই সুমাইয়া বহুত ডিস্টার্ব করতেছে, ওরে আমি বলছি মিউট করে রাখতে, সে মিউট করতেছে না। ওকে, দেখো এখন ঠিক আছে, আমি আমি মিউট করে রাখছি। ওকে, যে এখন এই আমাদের মোট 14টি অধ্যায়ের মধ্যে দুইটা বিভাগ, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগ ফিনান্স, ব্যাংকিং। ব্যাংকিং এর মোট 1 থেকে যে 9 অধ্যায়, এই 9টি অধ্যায় থেকে এখন তোমাদের পাঠ্যসূচিতে যে অধ্যায়গুলো দিয়েছে তার মধ্য থেকে 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 60টি সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এটা 5টিতে 50 নম্বর। এবং খ বিভাগ বীমা অংশ, বীমা অংশে আমাদের 10ম থেকে 14th এই 5টি অধ্যায় থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকার কথা। এখন যেহেতু সিলেবাস কমাই দিছে, যে অংশটুকু আছে সেটা থেকেই তোমাদের 4টি প্রশ্ন থাকবে, সেই 4টি থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে মোট 5টি আর 2টি 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মনে রাখতে হবে তুমি কিন্তু ব্যাংকিং অংশ থেকে কম দিতে পারবে না, অর্থাৎ তোমাকে অবশ্যই ব্যাংকিং অংশ থেকে 5টি প্রশ্ন এবং বীমা থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু যদি প্রশ্নে লেখা থাকে এভাবে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 3টি সহ এরকমের যদি কিছু লেখা থাকে সেই অনুযায়ী, তাহলে দেখা যাচ্ছে এমন হতে পারে যে তুমি বীমা থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আবার ব্যাংকিং থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তো যেটা তোমার প্রশ্নে উল্লেখ থাকবে সেটাই। তাহলে আমরা যেটা আমাদের নিয়ম হচ্ছে যে তোমার ব্যাংকিং থেকে 5টা এবং বীমা থেকে 2টা, মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর ব্যাংকিং থেকে প্রশ্ন থাকবে 7টি এবং বীমা থেকে প্রশ্ন থাকবে 4টি। তাহলে এখন দেখো যে আমাদের যে 14টি অধ্যায় তার মধ্যে প্রথমেই আছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। মারিয়া শিকদার মিউট করো। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এটা দেখো এখানে প্রথম অধ্যায়ে আমরা কি কি আলোচনা করব এবং কয়টি, এখানে প্রথম অধ্যায়টির উপরে আমরা 8টি ক্লাস নিতে পারবো। সেই 8টি ক্লাসে আমরা কি কি আলোচনা করব বা কি কি শিখবো সেগুলো দেওয়া আছে। প্রথম 2টা ক্লাস লাগবে, দেখো ব্যাংকের উৎপত্তি ও সংক্ষিপ্ত ইতিহাস, এইটুকু আলোচনা করার জন্য আমাদের 2টি ক্লাস লাগবে। 2 নম্বরে দেখো এরপরে দেওয়া আছে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব, এখানে আমাদের একটা ক্লাস লাগবে। ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি ও ধরন, এটা আলোচনা করতে একটি ক্লাস লাগবে। আবার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, এখানেও একটি ক্লাস। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ সংস্থা বা নিয়ন্ত্রণ বিধান, এই ব্যাংক কোম্পানি আইন 1991, ব্যাজেল 2, এবং এখানে ব্যাজেলের আরো কয়েকটা অংশ আছে, এগুলো নিয়ে আলোচনা হবে। একটা ক্লাসই শেষ হয়ে যাবে আশা করা যায়, তবে একটু বেশি লাগতে পারে। তবে এখানে মন্ত্রণালয় থেকে বা এখানে যারা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ড এই কর্মকর্তারা এই বিষয়ে যারা অভিজ্ঞ, তারা কিন্তু কয়েকজন, একজন না কয়েকজন অভিজ্ঞ শিক্ষক মিলে এই পাঠ্যসূচিটা তৈরি করছে, যে তারা তাদের অভিজ্ঞতা থেকে তারা দিয়েছে যে এই অংশটুকু আলোচনা করার জন্য এতটুকু সময়ের দরকার বা এতটা ক্লাসের দরকার, সেই অনুযায়ী কিন্তু তারা এটা তৈরি করছে। তো আমরাও সেই অনুযায়ী আলোচনা করব। আর এই কথাও বলে নেই যে এই সিলেবাসটা আলোচনা বা ক্লাসগুলো হবে ক্লাস ওয়াইজ আলোচনা হবে, তোমাদের প্রতিষ্ঠান খুললে সরাসরি যখন তোমরা ক্লাসে আসবে তখন, এবং তার আগেও আমরা অনলাইনেও এই বিষয়গুলোর উপরই ক্লাস নেব। এরপরে তোমাদের আমি গত ক্লাসে বলেছি যে 150টি ক্লাস হবে সরাসরি, এর মধ্যে 75টি ক্লাস হবে ফিনান্স প্রথম পত্রের উপরে আর 75টি ক্লাস হবে দ্বিতীয় পত্রের উপরে। এই ক্লাসগুলো শেষ করার পরই তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে। দেখো
এরপরের ক্লাসে আমরা আলোচনা করব ব্যাংকার বা ব্যাংক গ্রাহক সম্পর্ক। এখানে অনেক কিছু আছে যেগুলো দুইটা ক্লাস লাগবে। এখানে ব্যাংকিং সেবা সমূহ, কেওয়াইসি বা গ্রাহককে জানা, গার্নিশি আদেশ বা গার্নিশি অর্ডার, আদেশপত্র, আইনগত দিক, এইগুলো এইখানে আছে, এগুলো আমরা আলোচনা করব। স্যার আপনার কথা অনেক আটকা আটকা আসতেছে। আমার কথা তো আটকা আসার কথা না, যাই হোক ঠিক হয়ে যাবে, ওটা মাঝে মাঝে নেটে একটু স্লো হয়ে যায়, তাই আমি দেখতেছি এখানে সব ঠিক আছে। এরপরে আসো যে দ্বিতীয় অধ্যায়, এর পরের অধ্যায়টি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। তাহলে খেয়াল রাখো, মনে রাখো বা লিখে রাখো, যেভাবে তোমরা রাখতে পারো সিলেবাসটা। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে এটা একটা বড় অধ্যায় এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা জানবো। এখানে আমাদের নবম থেকে 20তম ক্লাস, অর্থাৎ 11টি ক্লাস শেষ করতে সময় লাগবে, 11টি ক্লাস হবে। এবং তোমাদেরকে আমি আরো বলে রাখি যে এই সময়ের মধ্যে কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এগুলোই কিন্তু আমরা এই ক্লাস ওয়াইজ আলোচনা করব। অথবা এটা আমরা যারা শিক্ষকরা তোমাদের পাঠদান করি, যেমন আমি ফিনান্স পড়াবো, সেক্ষেত্রে আমি যখন পাঠদান করব সেক্ষেত্রে তোমাদের এই ক্লাস টাইম বা ম্যানেজ এটা নাও মিলতে পারে। দেখা যাচ্ছে আমি বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব, শেষে গিয়ে আমরা সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করবো, এরকমের হতে পারে। তাহলে দেখো যে এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখতে পারবো কি কেন্দ্রীয় ব্যাংক, আওতা, পরিধি, এইটার উপরে আমাদের ক্লাস হবে দুইটা। এরপরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কার্যাবলীর উপরে ক্লাস হবে আমাদের একটি। সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক, এটার উপরে আমাদের একটি ক্লাস হবে, 12তম ক্লাস। তালিকাভুক্ত ব্যাংক সমূহের তত্ত্বাবধান, কিভাবে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর তত্ত্বাবধান করে, এইটা নিয়ে আলোচনা হবে, এটা আমাদের 13তম ক্লাসে। নোট ইস্যু করণ ও অর্থের যোগান নিয়ন্ত্রণ, সেন্ট্রাল ব্যাংক কিভাবে নোট ইস্যু করে এবং অর্থের যোগান বা মানি সাপ্লাই কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা নিয়েও আমরা আলোচনা করব। যে বাজারে যখন টাকার পরিমাণ বা মানি সাপ্লাই বেড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক কি করে, আবার যখন মানি সাপ্লাই কমে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক কি করে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে বাজারে একটা সময় আমরা দেখব যে বিশেষ কোনো কারণে সবার কাছে টাকা চলে যায়, সরকার কেন্দ্রীয় ব্যাংক ওই সময় কি করে, জনগণের কাছ থেকে টাকাটা তার কাছে নিয়ে যাবে যাতে মার্কেটটা স্থিতিশীল থাকে। আবার যখন জনগণের কাছে টাকা থাকে না, হাতে টাকা থাকে না, তখন আবার কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশল অবলম্বন করে এই গ্রাহকদের কাছে বা জনগণের কাছে টাকাটা পৌঁছে দেয়। এটা নিয়েও আমরা আলোচনা করব। এখানে খুব মজার বিষয় আছে এবং অনেক কিছু শেখার আছে। আর যখন তোমরা ক্লাস করবে তখন দেখবে যে কত কিছু শিখতে পারতেছো এখানে। এরপরে আসো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ পদ্ধতি, কিভাবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করা হয়। কি কাকে নিয়ন্ত্রণ করবে? কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে, তার অধীনস্থ বা তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করতে গিয়ে সে বিভিন্ন কৌশল বা পদ্ধতি অবলম্বন করে, সেগুলো নিয়ে আমরা 3টা ক্লাস আলোচনা করব। ওখানে দেওয়াই আছে 15 থেকে 17তম ক্লাস। এরপরে মুদ্রা বাজার তত্ত্বাবধান, দুই ধরনের বাজার আছে, একটা হচ্ছে মুদ্রা বাজার, একটা হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার। মুদ্রা বাজারটা হচ্ছে স্বল্প মেয়াদী বাজার আর মূলধন বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী বাজার। তো এই মুদ্রা বাজারটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, আর মূলধন বাজার নিয়ন্ত্রণ করে বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা তোমরা নবম ও দশম শ্রেণীতেও ফিনান্স প্রথম পত্রে পড়ে আসছো, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এইগুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে। এরপরে আমরা আলোচনা করব, 2টা ক্লাস লাগবে নিকাশ ঘর সম্পর্কে। নিকাশ ঘরের পদ্ধতি আছে এবং প্রকারভেদ আছে, গুরুত্ব আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। নিকাশ ঘর তোমরা 9-10 বইতে অল্প কিছু শিখে আসছো, যে নিকাশ ঘরটা কি সেটা নিয়ে তোমরা হয়তো শিখে আসছো। এখানে আরো একটু বিস্তারিত আলোচনা হবে, যেহেতু 2টা ক্লাস আছে এখানে, তাহলে বুঝতেই পারো যে 2টা ক্লাসে শুধুমাত্র এই নিকাশ ঘর নিয়ে আলোচনা হবে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের পর আমাদের তৃতীয় অধ্যায় নাই। তৃতীয় অধ্যায়টা ছিল কিন্তু আমাদের কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। তৃতীয় অধ্যায়টার নাম ছিল আমাদের কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংক, কিন্তু বাণিজ্যিক ব্যাংকটা নাই, এটা বাদ দিয়ে দিছে। এরপরে আসে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক হিসাব। এটা সহজ এবং অন্যান্য অধ্যায়ের তুলনায় সহজই বলা যায় এবং ছোটও বলা যায়। এটা ব্যাংক হিসাব একটি সহজ অধ্যায় বলবো আমি, কারণ এটা তোমাদের বোঝার জন্য খুব সহজ, তবে এবং আমি খুব সহজে এটা তোমাদের কাছে উপস্থাপন করব। এবং আমার মনে হয় সেদিন আমি এই ব্যাংক হিসাবের উপরে একটা ক্লাস নিয়েছি দ্বাদশ শ্রেণীর
সাথে, সেখানে তোমরা আমার মনে হয় কিছু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সংযুক্ত ছিলা। এরপরে আসি আমরা ব্যাংক হিসাব। এর মধ্যে আমরা ব্যাংক হিসাবের গুরুত্ব, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, এই বিষয়ের উপরই 5টা ক্লাস হবে। ক্লাস সংখ্যা হবে 5টি। এরপরে কেওয়াইসি ফর্ম নিয়ে আমরা আলোচনা করব, গুরুত্ব, এটার উপর একটা ক্লাস হবে। ব্যাংক হিসাব পরিচালনা ও বন্ধকরণ, কিভাবে তোমরা ব্যাংক হিসাব চালাবে এবং কিভাবে ব্যাংক হিসাব বন্ধ করবে, এটাও তোমরা শিখতে পারবে এখানে একটা ক্লাসের মাধ্যমে। ব্যাংক হিসাবের প্রকারভেদ, আমরা ব্যাংক হিসাবের প্রকারভেদ এখানে আলোচনা করতে পারবো, যে অনেকগুলো প্রকারভেদ আছে। প্রথমত আমরা ব্যাংক হিসাবের প্রকারকে আমরা 3 ভাগে ভাগ করছিলাম, যে সঞ্চয় হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব, এরপরে আবার বিশেষ হিসাব, এবং আবার অনেকগুলো হিসাব আছে, এগুলো আমরা আলোচনা করতে পারবো একটা ক্লাসে। সঠিক ব্যাংক হিসাব নির্বাচন, ব্যক্তি হিসাবে বা প্রয়োজন অনুযায়ী এক একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী ব্যাংক হিসাব পছন্দ করবে বা চয়েস করবে। যেমন গ্রাহক যদি ব্যবসায়ী হয় তাহলে সে চলতি হিসাব খুলবে, চাকরিজীবী হলে সঞ্চয় হিসাব খুলবে, এভাবে আর কি। ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা ব্যাংকে টাকা রাখবো কিন্তু ব্যাংক আমার হিসাবের তথ্য অন্য কাউকে দিবে না। এটা হচ্ছে ব্যাংকের নীতিমালায় বলা আছে, যে কারণ ব্যাংক আমার তথ্য গোপন রাখবে এই জন্যই, কারণ তথ্যটা প্রকাশ করে দিলে গ্রাহকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা 30তম ক্লাসের মধ্যে এই অধ্যায়টা শেষ করতে পারবো। তাহলে আমরা হিসাব করে দেখলাম কত, যে এখানে 21 থেকে 30, তার মানে 10টি ক্লাস হবে আমাদের এই ব্যাংক হিসাবের উপরে। পরে আছে 6ষ্ঠ অধ্যায়, চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিজরি নোট। বিল অফ এক্সচেঞ্জ এটাকে বলা হয় বিনিময় বিল, আর প্রমিজরি নোট বা অঙ্গীকার পত্র, এটা একটা অধ্যায় আছে, 6ষ্ঠ অধ্যায়। এখানে 5ম অধ্যায়টাও ছিল একটা অধ্যায়, যে 6ষ্ঠ অধ্যায়টা যেহেতু দিছে, 4র্থ অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায় দিছে। 4র্থ অধ্যায় ব্যাংক হিসাব, আর 5ম অধ্যায়টা দেয় নাই, 6ষ্ঠ অধ্যায় দিছে। এই 6ষ্ঠ অধ্যায় এবং 4র্থ অধ্যায়ের সাথে অনেক কিছু মিলবে, যেখানে ওইখানে চেকের ধারণা পাবে তোমরা। এখানে চেকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, চেকের পক্ষ আলোচনা করব, বিভিন্ন প্রকার চেকের সুবিধা অসুবিধা নিয়ে এখানে আলোচনা করা হবে। 2টা ক্লাস লাগবে আমাদের। চেক সম্পর্কিত প্রতারণা, অর্থাৎ চেক নিয়ে কোনো, এখানে দেখাইতেছে আমার 10 মিনিট সময় লাগবে, না 10 মিনিটের বেশি লাগবে, একটু লাইনে থাকো। ওকে, তাহলে চেকের পক্ষসমূহ আমরা আলোচনা করব, সুবিধা অসুবিধা। এবার চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের ব্যবস্থা, অর্থাৎ চেক একজনের চেক আরেকজনের কিভাবে টাকা উঠায় নেয়, এইটা কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। এরপরে আমরা আলোচনা করব চেক অনুমোদনের প্রকারভেদ, কিভাবে একটা চেক অনুমোদন করা হয় এগুলো। এরপরে আমাদের আলোচনা আসবে চেকের অমর্যাদা, কি কি কারণে চেক অমর্যাদা হয়। ব্যাংকে যদি টাকা উত্তোলনের জন্য কেউ চেক জমা দেয়, ব্যাংক কি কি কারণে সেই চেকটা ফেরত দেয়, সেগুলোকে বলা হয় চেক অমর্যাদার কারণ। এটা আমরা একটা ক্লাসে শেষ করতে পারবো। হারানো চেকের জন্য করণীয়, যদি কোনো ব্যক্তি চেক হারিয়ে যায়, অর্থাৎ ব্যাংকে টাকা উত্তোলনের জন্য সে চেকে স্বাক্ষর করে টাকা লিখে এই ধরনের চেক যদি হারিয়ে যায়, তাহলে ব্যাংক কি করতে পারবে বা এখানে করণীয় কি, গ্রাহকের কি করার হবে আছে, আর ব্যাংক কি করতে পারবে। এরপরে বিল অফ এক্সচেঞ্জ ও অঙ্গীকার, এখানে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজরি নোট এর সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে 2টা ক্লাস লাগবে। এইভাবে আমরা 41 এবং 42তম ক্লাসের মধ্যে, অর্থাৎ 12টি ক্লাস, সম্ভবত 31 থেকে 42, 12টি ক্লাস লাগবে আমাদের এই 6ষ্ঠ অধ্যায় আলোচনা করতে। এরপরে 7ম অধ্যায় আমাদের দেয় নাই, এটা একটা বড় অধ্যায় ছিল। আর 8ম অধ্যায়, এটাও একটি বড় অধ্যায় ছিল। এই 2টা অধ্যায় তোমাদের এখানে বাদ দিয়ে দিছে। 8ম অধ্যায়টা ছিল সম্ভবত বৈদেশিক বিনিময়, ফরেন এক্সচেঞ্জ এর একটা অধ্যায় ছিল। তাহলে আমরা 7ম এবং 8ম অধ্যায়টা যেহেতু নাই, এই 2টা নিয়ে আজকের আর আলোচনা নাই। আগামী আবার যখন যারা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন দিবে তখন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে শিখতে হবে, কারণ ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো সিলেবাস থাকবে না, সম্পূর্ণ বইয়ের উপরই পরীক্ষা হবে। যেহেতু আমাদের এখন তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের দরকার ভালো একটি রেজাল্ট করা, আর সরকার যে সিলেবাসটা দিছে আমরা এখন ওইটাই শুধু আলোচনা করব। এরপরে আসো 9ম অধ্যায়। 9ম অধ্যায় হচ্ছে খুব একটি মজার অধ্যায়, ইলেকট্রনিক ব্যাংকিং ও আধুনিক ব্যাংকিং। এখানে আমাদের 43 থেকে 51তম ক্লাস এর মধ্যে আমাদের এটা আলোচনা শেষ হয়ে যাবে। এখানে দেখো যে আমরা প্রথম ক্লাসে ব্যাংক পরিচালনা ও গ্রাহক সেবায় প্রযুক্তির ব্যবহার,
ইলেকট্রনিক ব্যাংকিং এর ধারণা, গুরুত্ব, গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা সেবা সমূহ, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এই সম্পর্কে অর্থাৎ বর্তমানে যে ব্যাংকিং পদ্ধতি, ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি, এইগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এখানেও এই অধ্যায়টা বেশি কঠিন না, তবে বুঝতে পারলে খুব সহজ হবে। এবং এখানে যেগুলো আলোচনা করা হয় বর্তমানে এগুলো আমাদের সমাজে বা আমাদের সাথে পরিচিত, এবং আমরা সবসময় এগুলো ব্যবহার করি। যেমন বিশেষ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, তারপরে আমাদের এই যে সেবাগুলো আছে এগুলো এখানে আমাদের আলোচনা করব, যা এখন বর্তমানে আমরা ব্যবহার করি। এখানে ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, কেন প্রয়োজন, কার জন্য প্রয়োজন, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত শিখতে পারবো। এরপরে আমাদের এটুকুর মধ্যে কিন্তু আমাদের ব্যাংকিং শেষ। তাহলে আমরা চলে যাই ব্যাংকিং এ আমাদের কি কি আছে। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম ষষ্ঠ নাই পঞ্চম নাই, ষষ্ঠ আছে, সপ্তম অষ্টম নাই, নবম আছে। তাহলে 9টি অধ্যায়ের মধ্যে আমাদের কয়টি অধ্যায় আছে? 1 2 3 4 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায় আছে, 4টি অধ্যায় নাই। এরপরে আমরা চলে যাব খ বিভাগ। খ বিভাগে আমাদের ব্যাংকিং শেষ হলো। খ বিভাগে আমাদের বীমা। আমরা আগে বলেছি আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে ব্যাংকিং অংশ আর একটা বীমা অংশ। দশম থেকে চতুর্দশ অধ্যায় পর্যন্ত আমাদের বীমা। তাহলে এই দশম অধ্যায়টা হচ্ছে বীমার সবচেয়ে বড় অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জন্য তোমরা বুঝতেই পারো 12 থেকে 63তম ক্লাস লাগবে এইখানে। এর চেয়ে আবার গুরুত্বপূর্ণ বা একটু কঠিন বলবো, যখন আমি কঠিনের কথা বলবো তখন বলবো যে একাদশ অধ্যায় জীবন বীমা। অনেক কিছু মুখস্থ রাখতে হবে। এনে কঠিন না, কঠিন বলাটা ভুল হবে, কারণ আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাবো, কিন্তু কিছু কিছু বিষয় আছে তোমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ না করে এখানে তুমি লিখতে পারবে না। এই জীবন বীমা বা এখানে জীবন বীমায় অনেক কিছু আছে, যে অনেক প্রকারভেদ আছে, যেগুলো মুখস্থ করতে একটু সময় লাগবে, তবে কঠিন বলা যাবে না। আর দশম অধ্যায়, এখানে আমরা যদি বীমার নীতিমালাগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে আশা করি বাকি অধ্যায়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে এই দেখো বীমায় কিন্তু এই দুইটা অধ্যায় দিছে, আর কিন্তু দেয় নাই। দশম ও একাদশ এই দুইটা অধ্যায়। দ্বাদশ অধ্যায় ছিল আমাদের নৌ বীমা, এরপরে ছিল আমাদের অগ্নি বীমা, তারপরে ছিল আমাদের বিবিধ বীমা। এগুলো কিন্তু আর দেয় নাই, শেষের 3টা অধ্যায় দেয় নাই। তবে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রথম 2টা অধ্যায়, দশম এবং একাদশ। দশম অধ্যায় আমরা কি জানতে পারবো দেখো, যে বীমার ধারণা, বীমা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ইতিমধ্যেই আমরা কিন্তু অনলাইন ক্লাসে, যেটা ইউটিউবে ক্লাসে আমাদের ভিডিও আছে, ওখানে আমি এইগুলো আলোচনা করেছি, তোমরা ওখান থেকে দেখতে পারবে। বীমার গুরুত্ব, কেন বীমা করবে, এরপরে বীমার সংক্ষিপ্ত ইতিহাস, এরপরে আছে ঝুঁকি ও ঝুঁকির প্রকারভেদ, বীমা ব্যবসায়ের মূলনীতি। দেখো 2টা ক্লাস লাগবে, আমরা এখানে 10 থেকে 12টি নীতি আছে, এগুলো আমরা মুখস্থ করব। বীমা চুক্তি, কেন বীমা করব, চুক্তি কিভাবে বীমা চুক্তি করা হয়, বৈশিষ্ট্য ও প্রকৃতি, কিভাবে বীমার বৈশিষ্ট্য কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অপরিহার্য উপাদান, কোন কোন বিষয়গুলো থাকতে হবে, যেগুলো না হলে বীমা করা যাবে না, এগুলো আমরা আলোচনা করব। এরপরে আমাদের আসে বীমার শ্রেণী বিভাগ, বীমা কত প্রকার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা ক্লাস লাগবে একটু আলোচনা করতে। বাংলাদেশের বীমা ব্যবসায়ের বর্তমান অবস্থা নিয়ে আমরা আলোচনা করব, একটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে এটা। এবং বাংলাদেশের বীমা ব্যবসায় নিয়ন্ত্রণ সংস্থা, এটা নিয়ে একটা ক্লাস লাগবে। তবে আমি আগেও বলেছি আবারও বলি যে আমরা ধারাবাহিকভাবে আমাদের থিওরিগুলো আলোচনা করব। সর্বশেষে কি আমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। একাদশ অধ্যায় জীবন বীমা। দেখো একাদশ অধ্যায়টায় আমাদের 64 থেকে 75তম ক্লাস এর মধ্যেই শেষ হয়ে যাবে। এখানে কি কি আছে, জীবন, এই অধ্যায় জীবন সংক্রান্ত, এখানে মানুষের জীবন, অন্য কারো জীবন না। আমি বারবারই বলি জীবন বীমা কিন্তু মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট, অন্য কোনো জীবনের সাথে সংশ্লিষ্ট না। গরু, ছাগল, তারপরে পশু পাখি, এদের জন্য জীবন বীমা না, এদের জন্য হচ্ছে আবার গবাদি পশু বীমা। এখানে আমরা শুধুমাত্র মানুষের জীবনের সংশ্লিষ্ট যে বীমাগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব। জীবন বীমার ধারণা, বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ, এগুলো নিয়ে আমরা 6টি ক্লাস আলোচনা করব। বুঝতে পারছো যে জীবন বীমার ধারণা, বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ বলতে অনেকগুলো প্রকার আছে এই জীবন বীমার। মেয়াদি বীমা, আজীবন বীমাপত্র, এই রকমের অনেকগুলো প্রকারভেদ এখানে আছে, সেগুলো আমরা 6টি ক্লাসে আলোচনা করব। জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া, কিভাবে জীবন বীমা চুক্তি করা হয় সেটাও আমরা আলোচনা করব। এটা আলোচনা করব আমরা একটা ক্লাসে।
দাবি আদায় পদ্ধতি, যদি কেউ বীমা করে সেই বীমার দাবি বা টাকা কিভাবে আদায় করবে সেটাও আমরা এখানে একটা ক্লাসে আলোচনা করব। প্রিমিয়াম, বোনাস ও বার্ষিক বৃত্তি কি সেটাও আলোচনা করব। প্রিমিয়াম কি, বোনাস কি এবং বার্ষিক বৃত্তি কি, এটা নিয়ে 2টি ক্লাসে শেষ হবে। এরপরে আছে সমর্পণ মূল্য, পুনঃমূল্য, সমর্পণ মূল্য, পুনঃ বীমা ও দ্বৈত বীমা, এই 3টা বিষয় নিয়ে আমরা 2টা ক্লাসে আলোচনা করব। এগুলো নিয়ে আমরা আমাদের এই 75টি ক্লাস এর মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা মোটামুটি সবই আলোচনা করছি যে আমাদের এই দ্বিতীয় পত্রের সিলেবাসে কি আছে, এবং তোমরা বুঝতেও পারছো। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এই নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই সিলেবাসটা সম্পর্কে ধারণা দিলাম, কারণ এখানে কি কি আছে এগুলো তোমরা কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারছো, একদম সব বিস্তারিত দেখতে পাচ্ছ যে যে এই অধ্যায়ে এই এই বিষয়গুলো আছে। কিন্তু এখন এটা আমি আলোচনা না করলে তোমরা কিন্তু এতদিন এই বই খুলে এগুলা দেখতা না যে কোন অধ্যায় কি কি আছে। তো আজকে এতটুকু তোমাদেরকে ধারণা দিলাম। আগামী ক্লাসের জন্য সবাইকে শুভেচ্ছা, আগামী ক্লাসের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং অবশ্যই তোমরা ক্লাসে সংযুক্ত থাকবে এবং আমাদের সিলেবাস অনুযায়ী যেই যে রুটিন অনুযায়ী যে যে ক্লাসগুলো হবে তোমরা সেই ক্লাসগুলো করবে। আমি এখন তোমাদেরকে অ্যাটেন্ডেন্সটা একটু নিব, তোমরা যে যে আছো একটু আমাকে রেসপন্স করবে। 12 জন উপস্থিত আছে আজকে আমি দেখতে পাচ্ছি, আরো হয়তো কেউ উপস্থিত ছিল কিন্তু আবার তারা চলে গেছে, কোনো না কোনো কারণে সংযোগ পায় না, এরকমের হতে পারে। তো আমরা আশা করি আগামী ক্লাসে আমরা অবশ্যই এই যারা উপস্থিত হয় নাই, যে আমরা 12 জন পাইছি, আরো হয়তো 2 একজন 14 জনের মতো ছিল, কিন্তু বাকি 5-6 জন বা 4-5 জন যারা ক্লাসে আসে নাই তাদেরকে অবশ্যই আসতে হবে। 12 জন না তো 13 জন আছে, একটা আইডিতে তো 2 জন সংযুক্ত আছে। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, বলো তো কে কে আছে। তোমরা সবাই আনমিউট করে আমাকে অ্যাটেন্ডেন্সটা দিতে পারো। 3501 থেকে 10 এর মধ্যে কে আছে বলো তো, প্রথম রোলটা কার? 3501 থেকে 10।